মামু, বলছি কি, যাও মা, ব্যাগ গুছিয়ে আসো, আমি এখনই তোমাকে নিয়ে যেতে চাইছি। আচ্ছা মামু। পিউ রুমের দিকে যাবার পর শওকত সাহেবকে তিনি বলেন, এবার আমি পিউ এর চিকিৎসা করিয়ে তারপর সে যদি চায় তখন এই বাড়ি মুখো করব। 2.5 বছর ধরে মেয়েটা পাগলের মতো একজনের অপেক্ষা করে যাচ্ছে, যার ফেরার কোনো আশা রাখা মানেই বোকামি। দেখো বাদরুল, আমি মানছি পিউ এর চিকিৎসা প্রয়োজন, তবে সে আমার বাড়ির বউ, আহাসের স্ত্রী। তুমি চাইলেই তাকে নিজের কাছে রাখতে পারো না। পিউ এই বাড়ির মেয়ে হয়ে আছে এবং সারা জীবন থাকবে। ক্ষমা করবেন শওকত ভাই, তবে একটা মেয়ের সারা জীবন পড়ে রয়েছে, কেবল 24-এ পা দিয়েছে, সে তাকে এভাবে নিজের কাছে জোর করে রেখে দেওয়াটা বোধ হয় যৌক্তিক না। আর সব চেয়েও বড় কথা, এত যে নিজের মেয়ে করছেন, আদৌ কি নিজের মেয়ে বেলাতে এভাবে হাতে হাত রেখে বসে থাকতে পারতেন না, বরং 1 বছর পর আবার তার জীবন সাজানোর জন্য উঠে পড়ে লাগতেন। যাকগে, কথায় কথায় পারবে, আমি পিউকে নিয়ে যেতে চাইছি, ব্যাস। শওকত সাহেব চুপ করে বসে আছেন। বজরুল সাহেবের একটা কথাও ফেলে দেবার মতো না, খুব ভালো করে জানা আছে তার। এর মাঝে অভ্র বাড়িতে ঢুকে বজরুল সাহেবকে দেখেই তার বোঝা হয়ে যায় পিউকে নিতে এসেছেন তিনি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো বাবা, ভালোই। তুমি? ভালো আঙ্কেল। আপনি কি মুবাশশিরাকে নিতে এসেছেন? জি বাবা, দিশার বিয়ে ঠিক হয়েছে সামনের সপ্তাহে, তোমার দাওয়াত রইল। জি, চেষ্টা করব। বয়স তো হচ্ছে বাবা, দিশাদির কথা কি চিন্তা করলে? আঙ্কেল, এই বিয়ে জিনিসটাতে আমার অ্যালার্জি আছে। এমনিই ভালো আছি, খামোখা উটকো ঝামেলা। আপনি বাবার সাথে কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আচ্ছা, যাও। অভ্র বজরুল সাহেবের সাথে আর কথা না বলে রুমের দিকে রওনা দেয়। তখনই পিউর সাথে দেখা হলো তার। পিউ তখন ব্যাগ নিয়ে বের হচ্ছে। পিউকে দেখে শান্ত গলায় বলল, অতীতের থেকে বের হওয়ার চেষ্টা করো মুবাশশিরা, খুব সুন্দর ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। উনি ফিরবেন কথা দিয়েছেন। লাশের ডিএনএ টেস্টের পর ও যদি তুমি সত্যিকে মেনে নিতে না চাও, তাহলে আমি বলবো তোমার সত্যি ডাক্তার দেখানোর প্রয়োজন। অতীতটাকে আগলে আর কতদিন থাকবে? আপনিও কি অতীতকে আগলে রাখেননি? 26 বছর আগে যা হয়েছে সেটাকে কেন্দ্র করে এখন নিজের বর্তমানটাকে নষ্ট করছেন না? আজ অব্দি বিয়েটুকু করেননি, প্রতি মাসে আপনার নতুন গার্লফ্রেন্ড হয়। এইসবের পরে আমাকে জ্ঞান দেওয়াটা বোধ হয় মানায় না আপনাকে, অভ্র ভাই। বাহ, আজকের দিনটাই বুঝি মানুষের কথা শুনে আমাকে কাটাতে হবে। যাকগে, বিয়েতে যাচ্ছ, আনন্দ করো। অবশ্যই। অভ্র আর কথা বাড়ালো না। অতীতের কালো অধ্যায় সবার জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। কেউ সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, আবার কেউ এড়িয়ে যায়। অভ্র রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল বিছানাতে। আজ বিকালের ঘটনাটা খুব ভাবাচ্ছে। ঐন্দ্রিলা নামক মেয়েটা বারবার চোখের সামনে ভাসছে তাকে। এমনটা হবার কারণ বুঝতে পারছে না অভ্র। মামার বাড়ি লাস্ট অনেকদিন আগে এসেছিল পিহু। এখানে আসতে চায় না, কারণ একটাই, সেটা হলো বজরুল সাহেব শুধু ডাক্তার দেখাতে চান। একবার এক ডাক্তার তাকে হসপিটালিজমের মাধ্যমে হাসের স্মৃতি ভুলাতে চাচ্ছিল। শওকত সাহেব বাধা না দিলে হয়তো সেটা হয়েও যেত। আরেক ডাক্তার খোটা খানেক রিভার্ড মাইলাম নামক ওষুধ দিয়েছিল। সেটা খেয়ে টানা 23 ঘন্টা ঘুমাবার রেকর্ডও পিওর আছে। মামু মানেই শুধু এক একটা ঝামেলার উদ্ভব ঘটাবেন। গতবার কোনো এক ছেলেকে নিয়ে এসেছিল। সারাদিন ওই ছেলের সাথে না চাইতেও পিউকে ঘুরতে হয়েছে। এবার কি প্ল্যান করে রেখেছে আল্লাহই জানে। বাড়িতে আসার সাথে সাথে দিশা তাকে জড়িয়ে ধরে। মেয়েটা বড় হয়ে গেছে, কে বলবে সামনের সপ্তাহে তার বিয়ে। ঘর গম গম করছে। আসমা বেগমের সব আত্মীয় স্বজন এসেছে, সাথে পিওর নানা বাড়ির মানুষের বাড়ির ঠাসা। সবার সাথে 1 ঘন্টা যাবৎ কুশলাদি বিনিময়ের পর নিজের রুমের দিকে রওনা হয় পিহু। নিজের রুমের দরজা খুলতে চক্ষু চড়াক গাছ পিওর। যা দেখলো তার জন্য একদমই প্রস্তুত ছিল না সে। তার রুমে তখন এক অচেনা পুরুষ টাওয়াল পরা অবস্থায় আয়নার সামনে চুল ঠিক করছে। বেশ লম্বা চড়া সুঠাম দেহী একজন পুরুষ। দেখে অনুমান করা যাচ্ছে 6 ফুট তো হবে। ফর্সা, পিঠে এখনো পানি লেপ্টে আছে। কিন্তু প্রশ্ন, তার রুমে এই পুরুষটা কি করছে এবং কেনই বা এভাবে দাঁড়িয়ে আছে? আপনি আমার রুমে কি করছেন?
অনেকটা উত্তেজিত ভঙ্গিতে পিহু অচেনা পুরুষটার কাছে প্রশ্ন ছুড়ে দেয়। হঠাৎ নারী কণ্ঠ শুনে পুরুষটাও ঘুরে তাকায় তার দিকে, খুব সহজ ভঙ্গিমাতেই বলে, এক্সকিউজ মি, এটা আমার রুম, আর আপনি নক না করে একটা ছেলের রুমে এভাবে কিভাবে ঢুকে পড়েছেন? মানেটা কি? এটা আমার রুম। প্লিজ একটা কাপড় পরুন, আর নিজের লজ্জা লাগছে আমার নিজেরই।